ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ হুতি বিদ্রোহীদের। লাখ লাখ ডলার, স্বর্ণ, গহনা ও বিদেশে থাকা সম্পদের নথিপত্র সঙ্গে করে পালিয়ে গেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গোপন বিমানে সেগুলো পৌঁছায় সংযুক্ত আরব আমিরাতে। আফগানিস্তানে মার্কিন সেনাদের ফেলে যাওয়া সামরিক সরঞ্জামের অর্ধেকই এখন বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হাতে সংগ্রহ করা হয়েছে তালেবানের কাছ থেকে, বলছে বিবিসি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান হামলায় কাঁপল ইয়েমেনের পশ্চিমাঞ্চল। হুতি নিয়ন্ত্রিত হোদেইদা প্রদেশের রাস ইসা জ্বালানি বন্দরে অভিযান চালায় মার্কিন সামরিক বাহিনী। প্রাণ গেছে কমপক্ষে 38 জনের, যাদের সবাই বেসামরিক। আহত আরও শতাধিক মানুষ। হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে হুতি বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক উৎস। মার্কিন বোমার আঘাতে ভগ্নস্তূপ ইয়েমেনের পশ্চিমাঞ্চল। দেশটিতে সম্প্রতি চালানো যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। শুক্রবার ভোররাতে হঠাৎই কেঁপে ওঠে হোদাইদার উত্তর পশ্চিমে অবস্থিত রাস ইসা জ্বালানি বন্দর। দফায় দফায় বিস্ফোরণের পর আগুনে পড়ে কয়েকটি স্থাপনা। মুহূর্তেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা বন্দরে। এ সময় হতাহত হন অনেকে। স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, যাদের বেশিরভাগই বন্দরটির কর্মী। এক্স বার্তায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ভূমধ্যসাগরে মোতায়েন মার্কিন রণতরী থেকে চালানো হয় এই হামলা। লোহিত সাগর উপকূলে অবস্থিত ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা রাস ইসা বন্দর। সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের সংবেদনশীল অর্থনৈতিক স্থাপনা হিসেবেও বিবেচিত এটি। যুক্তরাষ্ট্রের দাবি, বন্দরটি থেকে জ্বালানি তেল রফতানির মাধ্যমে সাধারণ ইয়েমেনিদের মুনাফা লুটেছে হুতি বিদ্রোহীরা, যেটি দিয়ে অভিযান পরিচালনা সহ অস্ত্রের যোগান দিত গোষ্ঠীটি। এদিকে ভয়াবহ এই হামলার পর যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা। অনিক রহমান, যমুনা নিউজ। আবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে বিদ্রোহীরা। হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে একাধিক মিসাইল ছোড়া হয়, যদিও তা সফলভাবে প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী। হামলার জেরে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে বেজে ওঠে সতর্কতা সাইরেন। ফলে ছড়ায় আতঙ্ক। তবে হামলায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। গেল 18 মার্চ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে 20টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ও বেশ কয়েকটি ড্রোন ছুড়েছে হুতি। গাজায় সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার 1 মাস পূর্ণ হলো আজ। এই 30 দিনের ব্যবধানে তেল আবিবের বর্বরতায় প্রাণ গেছে প্রায় 1700 ফিলিস্তিনির। গেল 24 ঘন্টাতেই প্রাণ হারিয়েছেন 32 জন, যাদের মধ্যে এক পরিবারের 15 জনই তাঁবুতে থাকাকালীন হামলার শিকার হন। উপত্যকায় আবাসিক স্থাপনা বলতে তেমন আর কিছুই অবশিষ্ট নেই। তাই শরণার্থীদের তাঁবু লক্ষ্য করেই এখন নিরন্তর হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই উত্তর ও দক্ষিণ গাজায় বোমা হামলা চালায় আইডিএফ। প্রাণ যায় কমপক্ষে 18 জনের। এরই মাঝে উপত্যকায় কোনো ধরনের ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। শেষের পথে মজুতকৃত ত্রাণ। গাজায় 1.5 বছর ধরে চলা ইসরায়েলি হত্যাযজ্ঞে যাবৎ মৃত্যুর মুখ দেখেছে 51,000 ফিলিস্তিনি। যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারের শর্তে ইসরায়েলের সাথে বন্দি বিনিময় করতে রাজি হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ নেতা খলিল আল হায়া জানান, আগ্রাসন অব্যাহত রেখে নেতানিয়াহু বাহিনীর কোনো প্রস্তাব মেনে নেবে না হামাস। ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তির আলোচনায় অংশ নিতে রাজি হামাস। পাশাপাশি আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধ পুরোপুরি বন্ধ, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার ও গাজা পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। নেতানিয়াহু ও তার সরকার যুদ্ধ অব্যাহত রেখেই চুক্তি করতে চাচ্ছে। বিনিময়ে ইসরায়েলের জিম্মিদের প্রাণ গেলেও পরোয়া করেন না তিনি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং জরুরি মানবিক সহায়তা পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দেশটিতে আসন্ন সাধারণ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী বিতর্কে এমন মন্তব্য করেন তিনি। প্রথমত, গাজায় দ্রুত যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মিত্রদের নিয়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে হবে। জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনা এবং ত্রাণ সরবরাহ পুনরায় চালু করাও জরুরি। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য 2 রাষ্ট্রভিত্তিক পরিকল্পনাই সমাধান, যেখানে ফিলিস্তিন হবে একটি স্বাধীন ও সক্ষম দেশ, আর ইসরায়েলের পাশেই শান্তিতে বাস করবে তারা।
yes, two-state solution. রাশিয়ায় পালানোর সময় লাখ লাখ ডলার, স্বর্ণ, গহনা এবং বিদেশে থাকা সম্পদের নথিপত্র সংযুক্ত আরব আমিরাত পাঠিয়ে দেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সাথে ছিল স্বজন এবং ঘনিষ্ঠ কর্মীরা। বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এক লেবানিজ ব্যবসায়ীর বিমানে দফায় দফায় পাঠানো হয় এসব সম্পদ। পালানোর আগে 2 দিন ধরে প্রস্তুতি নেন আসাদ। সংযুক্ত আরব আমিরাতের এক গোপন বিমানবন্দরে ল্যান্ড করে আসাদের সম্পদ এবং ঘনিষ্ঠজনদের বহনকারী বিমানটি। মাত্র 2 সপ্তাহের সশস্ত্র বিদ্রোহের মুখে গেল 8 ডিসেম্বর পতন হয় বাশার আল আসাদের। সিরিয়ার প্রায় 2 যুগের শাসনের অবসান হয় আসাদ পরিবারের। বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর পালিয়ে রাশিয়ায় পৌঁছান বাশার আল আসাদ। এরপর থেকে প্রশ্ন ওঠে কিভাবে রাশিয়ায় পৌঁছান সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। এবার বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হলো আসাদের পালিয়ে যাওয়ার বিস্তারিত। এতে বলা হয় 2 দিন আগে থেকেই পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বাশার আল আসাদ। লাতাকিয়ার কাছে রুশ বিমান ঘাঁটি থেকে একটি বিশেষ বিমানে করে পালিয়ে যান আসাদ এবং তার পরিবারের সদস্যরা। সাথে ছিলেন তার ঘনিষ্ঠ কর্মীরাও। বিমানে করে সংযুক্ত আরব আমিরাত পাঠিয়ে দেওয়া হয় বিপুল পরিমাণে ডলার, স্বর্ণ এবং গহনা। রয়টার্স বলছে শুধু একটি ব্যাগেই ছিল 5 লাখ ডলার। এরকম বেশ কয়েকটি ব্যাগ নেওয়া হয় বলে জানায় বার্তা সংস্থাটি। সাথে ছিল ল্যাপটপও। বলা হচ্ছে সেই ল্যাপটপেই টেলিকম, ব্যাংকিং, আবাসন, জ্বালানি সহ বিভিন্ন খাতে আসাদ এবং তার পরিবার ও ঘনিষ্ঠজনদের অর্থ বিনিয়োগের তথ্য রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয় আসাদের অর্থ উপদেষ্টা ইয়াসার ইব্রাহিমের তত্ত্বাবধানে পাঠানো হয় এসব সম্পদ এবং ব্যক্তিদের। এমব্রায়ার 600 মডেলের বিমানে করে অন্তত 4 বার যাতায়াত করা হয় আরব আমিরাতে। বিমানটি মোহাম্মদ ওয়েবে নামের এক লেবানিজ ব্যবসায়ীর বলে জানানো হয়। C5SKY ফ্লাইটটি গাম্বিয়ার রেজিস্ট্রেশন করা। বিমানটি আরব আমিরাতের আল বাতিন এক্সিকিউটিভ এয়ারপোর্টে ল্যান্ড করে। বিমানবন্দরটি আরবের রাজপরিবারের সদস্য এবং বিশ্বের আলোচিত ধনকুবেরদের চলাচলে ব্যবহৃত হয়। বিশেষ এই প্রতিবেদন তৈরিতে অন্তত 14টি সূত্র ব্যবহার করেছে রয়টার্স। বিমানবন্দর কর্মকর্তা, আসাদের ঘনিষ্ঠ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। চীনের বিরুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, হুতিদের স্যাটেলাইট সহায়তা দিচ্ছে চ্যাং গুয়াং নামের বেইজিং ভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, যাতে সমর্থন রয়েছে চীন সরকারেরও। আমরা নিশ্চিত করছি যে চীনা স্যাটেলাইট প্রতিষ্ঠান চ্যাংগুয়াং সরাসরি ইরান সমর্থিত গোষ্ঠী হুতিকে সহায়তা করছে। বিভিন্ন স্থাপনার স্যাটেলাইট ছবি দিয়ে এ সহায়তা করা হচ্ছে। এতে চীন সরকারেরও সমর্থন রয়েছে। আমরা এই বিষয়ে চীনের সাথে ব্যক্তিগতভাবেও যোগাযোগ করেছি, কিন্তু এরপরও তারা হুতিদের সহায়তা দেয়া অব্যাহত রেখেছে। তারা যে শান্তির পক্ষে অবস্থান নেয়ার কথা বলে, এটি তার পরিপন্থী। ইরানের পারমাণবিক কর্মসূচিতে অভিযান চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো তাড়াহুড়ো নেই, বরং তেল আবিবের হামলা পরিকল্পনাকে নিরুৎসাহিত করেছিল ওয়াশিংটন। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলার জন্য কোনো তাড়াহুড়োর মধ্যে নেই, কারণ প্রাণহানি ছাড়া একটি সুখী সমৃদ্ধ দেশ হওয়ার সুযোগ রয়েছে ইরানের। ব্যক্তিগতভাবে আমি সেটাই দেখতে পছন্দ করব। তারা আলোচনা করতে চায়, সেটাই দেশটির জন্য ভালো হবে। হিসাব খুবই সোজা, ইরানে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির কারণে আলোচনায় ইরানের পারমাণবিক সক্ষমতা। দেশটিতে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি নিউক্লিয়ার ফ্যাসিলিটি। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাতানজ, ফোর্ডো ও ইস্ফাহানের পারমাণবিক কেন্দ্র। অভিযোগ রয়েছে এর মধ্যে কমপক্ষে 2টিতে বোমা তৈরির মূল উপাদান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে তেহরান। ধারণা করা হয় ইরানের কাছে যে পরিমাণ উপাদান রয়েছে তা নিয়ে অন্তত 6টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। শত্রুদের রক্তচক্ষু উপেক্ষা করেই বছরের পর বছর ধরে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান। দেশটিতে মাটির নিচে ও উপরে রয়েছে বেশ কয়েকটি নিউক্লিয়ার ফ্যাসিলিটি। ইরান অবশ্য কখনো পারমাণবিক অস্ত্র তৈরির সত্যতা নিশ্চিত করেনি। জাতিসংঘের আণবিক সংস্থার দাবি, 2018 সালে পশ্চিমাদের সাথে পারমাণবিক চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকেই বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি জোরদার করেছে তেহরান। পশ্চিমাদের অভিযোগ, ভয়াবহ অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে এখন দেশটি। তারা এখন পর্যন্ত মজুত করেছে 60% বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, আর পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন হয় 90% কাছাকাছি। এছাড়া জাতিসংঘের ধারণা, ইরানের কাছে যে পরিমাণ উপাদান আছে তা দিয়ে অন্তত 6টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব।
হোম শহরে অবস্থিত নাতানজ পারমাণবিক কেন্দ্রকেই ভাবা হয় ইরানের প্রধান পরমাণু প্রকল্প। মাটির উপর ও নিচে দুটি জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে সেখানে। মূলত সেন্ট্রিফিউজের সাহায্যে অপরিশোধিত ইউরেনিয়াম থেকে অন্যান্য পদার্থ আলাদা করে সমৃদ্ধ করা হয় ইউরেনিয়ামের মান। বলা হয় নাতানজে 50,000 সেন্ট্রিফিউজ স্থাপনের সক্ষমতা রয়েছে। বর্তমানে সেখানে এই যন্ত্রের সংখ্যা 16,000, যার মধ্যে 13,000ই সচল। হোম শহরে 32 কিলোমিটার দূরের পাহাড়ি এলাকায় অবস্থিত ফোর্ডো নিউক্লিয়ার ফ্যাসিলিটি, এটিকে ভাবা হয় তাদের সবচেয়ে সুরক্ষিত স্থাপনা। ফোর্ডোতে বর্তমানে সচল প্রায় 2000 সেন্ট্রিফিউজ, যার বেশিরভাগই উন্নত প্রযুক্তির IR-6 মেশিন। ইস্পাহানের সুবিশাল পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রে রয়েছে ইউরেনিয়ামকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডে রূপান্তর করার সুবিধা। সেন্ট্রিফিউজে বিশুদ্ধ করার জন্য ব্যবহৃত হয় এই ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড। এছাড়া অভিযোগ রয়েছে ইস্পাহানে ইউরেনিয়াম ধাতু তৈরির সরঞ্জামও আছে, যা পারমাণবিক বোমার মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়। কন্দাবে অবস্থিত ওয়াটার রিসার্চ চুল্লির মাধ্যমে খুব সহজেই প্লুটোনিয়াম তৈরি করা সম্ভব। এটি বোমা তৈরিতে ইউরেনিয়ামের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া পারমাণবিক গবেষণার কাজের জন্য রাজধানীতে রয়েছে তেহরান রিসার্চ সেন্টার। এছাড়া বুশেহর শহরে অবস্থিত দেশটির একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু ইস্যুতে দ্বিতীয় দফা বৈঠকের আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। বুধবার মস্কোর ক্রেমলিন প্রাসাদে অনুষ্ঠিত হয় বৈঠকটি। ধারণা করা হচ্ছে ওয়াশিংটনের সাথে পরমাণু আলোচনায় মস্কোর সমর্থন খুঁজতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই সফর। বৈঠকে রুশ প্রেসিডেন্টের কাছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির একটি চিঠিও পৌঁছে দেন আব্বাস আরাগচি, যেটিতে প্রথম দফা আলোচনার বিস্তারিত উল্লেখ রয়েছে। ইরানের দীর্ঘদিনের মিত্র রাশিয়া, পশ্চিমা বিশ্বের সাথে তেহরানের পরমাণু আলোচনায় গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মস্কোর। ইউক্রেন যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশটির কাছ থেকে অস্ত্র কেনারও নজির রয়েছে রাশিয়ার। এছাড়াও 20 বছরের কৌশলগত চুক্তিতে আবদ্ধ মস্কো তেহরান। আফগানিস্তানে মার্কিনীদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের অর্ধেকই চলে গেছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে। সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। কালোবাজারের মাধ্যমে তালেবানের কাছে থাকা এসব অস্ত্র পাকিস্তানের তেহরিকি তালেবান, ইয়েমেনের হুতি ও আল কায়েদা সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সংগ্রহ করেছে। যদিও এত বিপুল অস্ত্র হারানোর অভিযোগ অস্বীকার করেছে তালেবান সরকার। 2002 থেকে 2021 সাল পর্যন্ত আফগানিস্তানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরিতে বিপুল অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময়ে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে মার্কিন সেনারা ব্যবহারের পাশাপাশি তৎকালীন আফগান সরকারকেও হাজার হাজার অস্ত্র সরবরাহ করেছে ওই সময়ে। সরকারের পতনের পর যখন তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়, তখন দেশটি ছেড়ে যায় মার্কিন সেনারাও। সাথে করে সে সময় খুব বেশি অস্ত্র নিয়ে যেতে পারেনি। অবশিষ্ট থাকা বিপুল পরিমাণ অত্যাধুনিক মার্কিন সমরাস্ত্র জব্দ করে তালেবান। পাশাপাশি সে সময় বহু আফগান সেনা আত্মসমর্পণ করায় কিংবা পালিয়ে যাওয়ায় অনেক অস্ত্র ও গোলাবারুদের মালিক হয় আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীনরা। জাতিসংঘের তথ্যমতে প্রায় 10 লাখ অস্ত্র ও বিভিন্ন ধরনের যান পেয়েছিল তালেবান। বিবিসির এক অনুসন্ধান বলছে প্রায় 4 বছরে অন্তত 5 লাখ অস্ত্র হাতবদল হয়ে পৌঁছে গেছে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি, ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান ও ইয়েমেনের আনসারুল্লাহ সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে। এর মধ্যে কিছু অস্ত্র পেয়েছে আল কায়েদা সমর্থিত সংগঠনগুলো। বলা হচ্ছে চোরাচালানো কালোবাজারের মাধ্যমে অস্ত্রগুলো হাতবদল হয়েছে। আবার কিছু অস্ত্র তালেবানের সদস্যরা বিক্রিও করে দিয়েছে। তালিকায় আছে রাইফেল, পিস্তল, রকেট লঞ্চার সহ বিভিন্ন সমরাস্ত্র। প্রতিবেদনে বলা হয়েছে জব্দকৃত অস্ত্রের 20% স্থানীয় কমান্ডারদের রেখে দেওয়ার অনুমতি দিয়েছিল তালেবান, আর এ কারণে অস্ত্রগুলো ব্ল্যাক মার্কেটে সহজলভ্য হয়ে ওঠে। বিবিসির দাবি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে অর্ধেক অস্ত্রের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকারও করেছে তালেবান, যদিও সংবাদ মাধ্যমটির কাছে একই অভিযোগ অস্বীকার করেছে তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। খনিজ সম্পদ খাতে সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘোষণা দেন ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সভরিদেনকো।
তিনি বলেন, ইউক্রেনে খনিজ সম্পদ উন্নয়নের পথে প্রাথমিক পদক্ষেপ এটি। চূড়ান্ত চুক্তিতে থাকবে একটি বিনিয়োগ তহবিল, যা ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহার করা হবে। আগামী সপ্তাহের শেষের দিকেই আনুষ্ঠানিক চুক্তিটি সম্পন্ন হতে পারে বলে আশা করছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে ডোনাল্ড ট্রাম্প এমন একটি চুক্তির জন্য চাপ দিচ্ছেন যাতে ইউক্রেনের খনিজ ও প্রাকৃতিক সম্পদে বিশেষ সুবিধা পায় যুক্তরাষ্ট্র। তার দাবি, বাইডেন সরকারের সময় কিয়েভকে দেয়া সামরিক সহায়তার বিনিময়ে ওয়াশিংটনের এই সুবিধা প্রাপ্য। পুলিশ কর্মকর্তা মায়ের বন্দুক দিয়ে এবার যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি গুলি চালালো এক তরুণ। প্রাণ গেছে দুজনের, আহত হয়েছেন অন্তত 6 জন। বৃহস্পতিবার ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে হয় এই ঘটনা। তবে নিহতদের কেউই শিক্ষার্থী নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহতরা। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে 20 বছর বয়সী অস্ত্রধারী ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ফিনিক্স ইকনারকে। এর আগে তাকে গুলি করে নিরাপত্তা কর্মী সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়েকটি অস্ত্র, যার মধ্যে একটি হ্যান্ডগান তার পুলিশ কর্মকর্তা মায়ের ব্যবহৃত। এখনও জানা যায়নি হামলার উদ্দেশ্য। মেক্সিকো সীমান্তবর্তী দেশ বেলিজে ছিনতাইয়ের শিকার হয়েছে একটি বিমান। যাত্রীদের মধ্যে শঙ্কা ও উত্তেজনা যখন তুঙ্গে, তখনই ছিনতাইকারী এক পাইলট ও 2 জন যাত্রীকে করে বসে ছুরিকাঘাত। আহত এক যাত্রী সহযাত্রীদের প্রাণ রক্ষায় গুলি করে হত্যা করেন হাইজ্যাকারকে। এই কাহিনী যেন হাড় মানায় সিনেমার দৃশ্যকেও। বিমান ছিনতাইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বহু চলচ্চিত্র, কিন্তু বাস্তবে কেমন সেই পরিস্থিতি? শ্বাসরুদ্ধকর তেমনই এক ঘটনার মুখোমুখি হলো মেক্সিকো সীমান্ত ঘেঁষা দেশ বেলিজের একটি বিমানের যাত্রীরা। মধ্য আমেরিকার দেশ বেলিজ প্রাকৃতিক সৌন্দর্য আর পর্যটনের জন্য পরিচিত। এখানকার ছোট এক শহর কোরোজাল থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সান পেদ্রোর পথে উঠছিল ট্রপিক এয়ারের একটি অভ্যন্তরীণ ফ্লাইট। 14 যাত্রী আর 2 জন ক্রু নিয়ে বিমানটি যখন মাঝ আকাশে, তখনই হানা দেয় এক ছিনতাইকারী। অস্ত্রের মুখে বিমানের নিয়ন্ত্রণ নেয় সে। যাত্রীরা যখন ভয়ে বিপর্যস্ত, ঠিক সেই মুহূর্তে 2 যাত্রী ও এক পাইলটকে ছুরির আঘাতে জখম করে বসে হাইজ্যাকার। এ সময় অবিশ্বাস্য সাহসিকতায় সঙ্গে থাকা বৈধ পিস্তল দিয়ে ছিনতাইকারীকে গুলি করেন আহত এক যাত্রী। প্রাণ যায় ছিনতাইকারীর। ছিনতাইয়ের সময় প্রায় 2 ঘন্টা ধরে আকাশে এলোমেলোভাবে ঘুরতে থাকে বিমানটি। একটি পুলিশ হেলিকপ্টারও পিছু নেয় এর। অবশেষে উপকূলীয় শহর লেডিভিলের একটি বিমানবন্দরে অবতরণ করে উড়োযানটি। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুঃখজনকভাবে ছিনতাইকারীকে গুলি করা সেই যাত্রীর অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তার জন্য প্রার্থনা করছি। তিনি সত্যি আমাদের নায়ক। ছিনতাইকারীকে ঘিরে বেশ কিছু তথ্য জানিয়েছে বেলিজ পুলিশ। তাদের দাবি, মার্কিন নাগরিক আকিনিয়েলা টেইলর ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক সদস্য। বিমান হাইজ্যাকের পর তিনি অসংলগ্ন ও বিভ্রান্তিকর আচরণ করছিলেন। কখনো অবতরণ চাইছিলেন, কখনো আবার যুক্তরাষ্ট্রে যাওয়ার বায়না করেন। তবে তার আসল উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। চলছে তদন্ত। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্ক আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।